আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। লোকেদের হালচাল দেখে না আমার মাঝে মাঝে মনে হয় আমি পাগলাগারোর থেকে একবার ঘুরে আসি। এই যে আপনাদের টাকলা ফুয়াদ, তিনি স্বপ্ন দেখেন কাশিমপুর কারাগারে শেখ হাসিনার ফাঁসি হচ্ছে। তিনি নিজেকে ব্যারিস্টার হিসেবে এ করেন। আবার তিনি এও একটা বক্তৃতা ছেড়েছেন যে রয়টার্স নাকি বট বাহিনী। তো আমি এর কথাবার্তা শুনে আমি ভাবলাম না, হয় ও পাগল হয়েছে আর নইলে পরে আমি পাগল হয়েছি। আর বাংলাদেশের কথা তো সরকারের কথা ছেড়েই দিলাম, সাধারণ মানুষ নয় জানলো না। এই বাংলাদেশে প্রত্যার্পণ চুক্তি নিয়ে এত কথাবার্তা হচ্ছে, অথচ সরকারের ঘরেই কিন্তু প্রত্যার্পণ চুক্তি রয়েছে। পুরোটা পড়তে হবে না, আমি বলে দিচ্ছি। অনুচ্ছেদ 13A/1 এটা দেখে নিন, ওখানে পরিষ্কার করে লেখা আছে, যদি বাংলাদেশ বা ভারতে কোনো কনভিক্টেড আসামি অন্য দেশে পালিয়ে যায় এবং সেই কনভিক্টেড আসামিকে যদি ফেরত পাঠাতে চায় তাহলে পাঠাতে পারে। 2 অনুচ্ছেদ 13(1)(2) যেটা 2তে লেখা আছে যে সেক্ষেত্রে কি করতে হবে, মামলার সমস্ত ডকুমেন্ট এবং সে যে তার মামলা কিভাবে করা হয়েছে সেই তার সমস্ত ডকুমেন্ট সেই দেশকে দিতে হবে, হয় ভারত, যার কাছে প্রত্যর্পণ চাইছে, হয় ভারত নয় বাংলাদেশ, তাকে দিতে হবে। এবার 3 নম্বর চুক্তির ধারায় আছে, সাবক্লজে ধারা আছে, তাতে রয়েছে যদি সেই সংশ্লিষ্ট দেশ যদি মনে করে যে তাকে ফাঁসি কাটে ঝোলানো হবে না বা তার মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এরম যদি নিশ্চয়তা পাওয়া যায় তাহলেই একমাত্র বন্দি বিনিময় হতে পারে। তবে প্রথম শর্ত, তাকে অপরাধী হতে হবে সরকারের বিচারে এবং বিচার প্রক্রিয়ার সমস্ত কাগজপত্র দিতে হবে। এবার আপনারা আমায় বলুন, শেখ হাসিনা এদেশে এসছেন কে দিয়ে গেছে? দিয়ে গেছে সেনাবাহিনী প্রথমে হেলিকপ্টারে করে, তারপরে বিমানে করে হিন্ডন এয়ারবেসে দিয়ে গেলেন। তখন তিনি প্রধানমন্ত্রী মর্যাদাতেই তাহলে এখানে তিনি আছেন। এটা আমি প্রথম বলেছিলাম যে সর্বদল বৈঠক ডাকা হয়েছে, প্রথম আমি কিন্তু ব্রেক করেছিলাম এটা, তারপরে জানা গেল সবাই লিখলো সর্বদল বৈঠক। আর একটা সর্বদল বৈঠক হতে পারে, আমি যেটা বলছিলাম ফেরার ব্যাপারে তো আর সর্বদল বৈঠক তার দরকার নেই, আর একটা সর্বদল বৈঠক হতে পারে। বাংলাদেশের কীর্তির কথা আমি ছেড়ে দিলাম, এরা সাধারণ মানুষ তো সরকার সব হচ্ছে গয়াকাতন্ত্রের 9 হর্ষ। হয় আমায় পাগলখানায় যেতে হবে আর নইলে তাদেরকে পাগলখানায় যেতে হবে, দুজনের একটা, মধ্যিখানের কিছু নয়। এই যে এত দেশের ছোটাছুটি, সারা বিশ্ব ঘুরে ফেললেন আমাদের নরেন্দ্র মোদী, কি জন্য? একটা সলিডারিটি দেওয়ার জন্য। যদি ভারত কোন রকম পাকিস্তান বা বাংলাদেশে কোন রকম তাদের মিসঅ্যাডভেঞ্চারের জন্য যদি একটা অ্যাকশন নেয়, তাহলে ইউরোপিয়ান দেশগুলো যাতে ভারতের পাশে থাকে এবং লাতিন আমেরিকা এবং আফ্রিকান কান্ট্রিগুলোতে। তিনি কোথায় কোথায় গেছেন এবার খোঁজ নিন আপনারা। তিনি যে 12 দিনের সফর করলেন, কোথায় কোথায় গেছেন। এবার ধরুন আমি আসি আর একটা এর কথায়,
সর্বদলীয় বৈঠকের কথা। তিনি যাচ্ছেন তাতে সর্বদলীয় বৈঠকের ব্যাপার নেই, তিনি তার দেশে ফিরে যাচ্ছেন, সর্বদলীয় বৈঠকের দেখার কথা নেই। এখন যদি তিনি দেখেন যে তাকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হচ্ছে না, তিনি তো আর ধাক্কা মেরে ভেঙে ঢুকবে না, আর ভারতবর্ষ সেভাবে ছাড়বেও না, পরিষ্কার কথা, সেভাবে ছাড়বে না। ভারতবর্ষ তার নিরাপত্তা নিশ্চিত করে তবে ছাড়বে। তা ভারতবর্ষ মোটামুটি ভেতরে ভেতরে কাজ করছে। আমি আপনাদের একটা প্রশ্ন করি, এর জবাব আপনারা দেবেন। শেখ হাসিনা আমাদের দেশে এখনো প্রধানমন্ত্রী মর্যাদায়, এবং আমরা তাকে ম্যাডাম প্রাইম মিনিস্টার বলি, এবং সবাই তাকে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে রেখে দিয়েছে। তার পেছনে মাসে আমাদের খরচা হয় 35 কোটি টাকা, সমস্ত খরচ নিয়ে, তার স্টাফ, তাদের বেতন, তার খাওয়া দাওয়া, তার চলাফেরা, তার সমস্ত চিকিৎসা সমস্ত কিছু নিয়ে মাসে 35 কোটি টাকা আমাদের খরচা হয়। আমি খরচার কথা বলছি না, আমি বলছি একটা প্রধানমন্ত্রীর যে খরচ হয় প্রতিদিন, আমাদের প্রধানমন্ত্রী হয়তো তার থেকে একটু বেশি, তার স্টাফ বেশি, তার খরচা একটু বেশি, আর শেখ হাসিনা স্টাফ কম, তার খরচা কম। যদি 3 গুণ স্টাফ হয় তাহলে নরেন্দ্র মোদীর মতোই হয়ে যাবে, কারণ নরেন্দ্র মোদী যা খান তা সেই একই খাবার তো তিনি খান, কেউ তো আর বেশি কম খাওয়ার ব্যাপার নেই, দুজনেরই বয়স হয়েছে। তো এখন তিনি যদি, এটা আমার কথা, মানে আমি বলছি এটা হাইপোথেটিক্যালি, তিনি যদি মনে করেন যে আমি তো বাংলাদেশে ঢুকতে পারছি না, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষকে একটা চিঠি দিলেন যে আমি দেশের প্রধানমন্ত্রী, আমাকে মৌলবাদী দল এবং তার সঙ্গে মিলিত হয়েছে একটি রাজনৈতিক দল, দুজনে মিলে আমাকে সরকার থেকে উচ্ছেদ করেছে, সেনাবাহিনী কোনো মতে আমাকে এখানে রেখে দিয়ে গেছে। 1971 সালে আপনারা আমার বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ ভারত স্বাধীন করে দিয়েছিল। 2024-এ আবার পরাধীন হয়ে গেছে। আমাকে আমার স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে দিন। 10 লাইনের একটি চিঠি দিয়ে দেন। ভারত তো ওঁত পেতে বসে আছে। এই যে মোদীজি বিশ্ব ভ্রমণ করছে, সেটা কি জন্য? সেটা করছেন এই জন্য যে যদি পাকিস্তান এবং বাংলাদেশের ওপরে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ভারতবর্ষ দেখায়, তাহলে অ্যাটলিস্ট ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, আপনার ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকান কান্ট্রিগুলো যাতে ভারতবর্ষের পাশে থাকে। ইন্ডিয়া, চায়না, রাশিয়া তো আছেই, ছেড়ে দিন, আমাদের পেছনের দেশগুলো আমাদের সঙ্গে আছে, ভিয়েতনাম থেকে ফিলিপিন্স অব্দি সমস্ত আমাদের সঙ্গে রয়েছে। সেদিনকে তো ইন্দোনেশিয়া গেছিলেন, দেখলেন তো আমাদের প্রধানমন্ত্রী কি সম্মান পেলেন। তো যাই হোক, তখন তো পালে বাঘ পড়ার মতো অবস্থা হয় মশাই। তখন এই সরকার, আমি কালকে বলছিলাম না, আজকে আমি বলবো যে যদি একান্তই কিছু ঢুকতে না দেয় তাহলে পরে কি হতে পারে। যদি আপোষে মীমাংসা হচ্ছে সব থেকে ভালো, ভারত আপোষে মীমাংসা করতে চাইছে। আপোষে মীমাংসা কিন্তু 71 সালেও করতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী। ভুট্টো কিন্তু মীমাংসার মধ্যে যাননি। ইয়াহিয়া খানের নির্দেশে আর ভুট্টোর উস্কানিতে কিন্তু এই যুদ্ধ হয়েছিল। 13 দিনের যুদ্ধে সব ফয়সালা হয়ে গেল।
93,000 প্যান্ট খুলে রোদে শুকিয়ে দিল ভারত। এবার তো একেবারে প্যান্ট তো খুলবে না, প্যান্টের সঙ্গে আর যা যা আছে সব খুলে নেবে। তো এখন শুধু একটা চিঠির অপেক্ষা। আমি মনে প্রাণে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি চিঠি দিন। তার সঙ্গে যখন রাজনাথ সিং এবং যখন অজিত দোভালের কথা হয়েছিল, তখন তার দিকে চেয়ে অজিত দোভাল মুচকি হেসে বলেছেন, আপনি যা চাইবেন তাই হবে এবং আপনাকে আমরা সব জানিয়ে যাব। এবং প্রধানমন্ত্রীর নির্দেশ আছে তাকে সব জানিয়ে সমস্ত ব্যবস্থা করতে হবে। তার দেশ, তাকে অজান্তে রেখে কোনো কাজ যেন না করা হয়। অর্থাৎ তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীকে সস্থানে বসানোর জন্য ভারতবর্ষ যা যা করার তাই করবে। 71 সালে যা হয়েছিল, অত শক্তিশালী তো আপনাদের সেনাবাহিনী নয়। আর তারপরেও আপনারা আমাকে তো গুজববাজ বলেন, ছেড়ে দিন। এখন একেও বট বাহিনী বলতে শুরু করে দিয়েছে, এবার আপনারাও সবাই বট বাহিনী বলুন। রয়টার্সের ওই জন্য আমি কিন্তু প্রথমেই আমি গতকালকে একদম রয়টার্সের পূর্ণ বিবরণ দিয়ে দিয়েছিলাম। তার স্থাপনা কবে হয়েছিল, কি করেছিল, তার নাম কি, চেয়ারম্যান কি, তার অফিস কোথায় আছে, তারা কদিন ধরে ইন্টারভিউ নিয়েছে, সব আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে বলছে বট বাহিনী। তো তারা তো আমাকে তো গুজববাজ বলবেই। এখন যদি একটা চিঠি একটা দিয়ে দেন উনি, আমি আপ্রান্ত চাইছি ঈশ্বরের কাছে, ঈশ্বর আপনি একটা চিঠি কোন রকমে ওনাকে সজ্ঞানে লিখিয়ে দিন, টু দ্য প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একটা চিঠি লিখে দিন। তাহলে খেল খতম, পয়সা হজম, ওয়াকার সমেত লম্বা লম্বা সমস্ত প্যান্টগুলো, জামাগুলো আর যা আছে সব করে লাগিয়ে দিয়ে সব হাতে হাত করা পরিয়ে সব নিয়ে চলে আসবে যুদ্ধবন্দী। এবার 2 বছর থাকে এখানে। পাকিস্তানকে 4 বছর রাখা হয়েছিল, এখানে 2 বছর রাখবে। আর জামাত যত আছে ভেতরে, সেগুলো আমাদের ওখানকার আছে না, দক্ষিণ দিনাজপুর থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ অব্দি, ওখানে যত আছে সেনাবাহিনী আমাদের সব সাইজ করে দেবে। যখন ঢুকবে তো 4 দিক দিয়ে ঢুকবে, কোন দিকে কে সামলাবে, যাকে এখন হাসি মস্করার মধ্যে দিয়ে এটা আমি বলে দিলাম, কিন্তু মনে প্রাণে প্রার্থনা করুন উনি যে চিঠিটা দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাটকীয় পতন থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে থামানো অসম্ভব? 2024-এর সেই অবিশ্বাস্য অগাস্টের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কেউ কি কখনো কল্পনা করতে পেরেছিল যে 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এমন নাটকীয় পতন ঘটবে? মাত্র কয়েকটা দিনের ব্যবধানে পুরো দৃশ্যপট বদলে গিয়েছিল। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ 2 বছর পর 2026 সালে দাঁড়িয়ে বাংলাদেশের বাতাসে কি এক নতুন বার্তা ভাসছে? যে আওয়ামী লীগকে মাঠ থেকে পুরোপুরি মাইনাস করার ছক কষা হয়েছিল, সেই দলইকে আবার ফিরে আসছে রাজকীয় ভঙ্গিতে। কেন বলা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসা আর ঠেকিয়ে রাখা যাবে না? আজ কোনো আবেগ নয়, ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণের নিখুঁত বিশ্লেষণ করব আমরা এই ভিডিওতে। দর্শক, আমাদের ঘটনার গভীরে যেতে হবে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে 2024 সালের শেষ দিকে এসে আওয়ামী লীগ সরকার জনগণের একটি বড় অংশের কাছে বেশ অজনপ্রিয় হয়ে পড়েছিল। দীর্ঘদিনের ক্ষমতা, কিছু প্রশাসনিক ভুল ত্রুটি এবং অভ্যন্তরীণ কিছু সংকটের কারণে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। পতনকারীরা সাধারণ মানুষের এই ক্ষোভকে খুব চতুরতার সাথে ব্যবহার করেছিল। তারা জানতো শুধু রাজনৈতিক আন্দোলন দিয়ে এই সরকারকে হটানো সম্ভব নয়, তাই তারা আশ্রয় নিয়েছিল
ইমোশনাল ব্ল্যাকমেইলের। আন্দোলনের শেষ দিকে পতনকারীরা নিজেরাই মানুষ মেরে সেই লাশের উপর দাঁড়িয়ে পাবলিক সেন্টিমেন্ট বা জন আবেগ নিয়ে খেলা শুরু করে। সাধারণ ও নিরপরাধ মানুষের আবেগ ও অনুভূতিকে পুঁজি করে তারা পুরো আন্দোলনকে একটি সহিংস রূপ দেয়, যার ফলে সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে সরকার পতন আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। কিন্তু সেই আবেগের জোয়ারে ভেসে যাওয়ার দিন এখন কিন্তু শেষ। বিগত 2 বছরে সময় অনেক গড়িয়েছে, আর সময়ের সাথে সাথে মানুষের চোখের সামনে থেকে অন্ধকারের পর্দা সরে গেছে। বাংলাদেশের মানুষ এখন আস্তে আস্তে বুঝতে পেরেছে যে 2024 সালের সেই ঘটনাটি আসলে কোনো সাধারণ গণ অভ্যুত্থান ছিল না, বরং তা ছিল সুদূর প্রসারী এবং পরিকল্পিত একটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গভীর ষড়যন্ত্র। কেন মানুষ আজ এটা বুঝতে পারছে? কারণ গত 2 বছরে এই তথাকথিত পরিবর্তনের বাংলাদেশ আজ পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে। আগের সেই উন্নয়নশীল, উদীয়মান ও ইতিবাচক বাংলাদেশের আজ ছিটে ফোটাও অবশিষ্ট নেই। অর্থনীতি ধসে পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আর চারিদিকে শুধুই সাধারণ মানুষের হাহাকার। এই যে খেয়াল করুন, বন্যা, চট্টগ্রাম, সিলেট, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ওদিকে উত্তরবঙ্গে বন্যায় মানুষ ভাসছে। অথচ সরকার প্রধান কোথায় কি করছে আপনারা নিশ্চয়ই দেখছেন, যার কারণে মানুষ হাহাকার করছে। পতনকারীরা সাধারণ মানুষকে একটি সুন্দর ও সুশাসনের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। নিয়ম বলে, যারা আগের সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে তারা যদি জনগণের সামনে আগের চেয়ে ন্যূনতম সুশাসন উপহার দিতে পারত, তবে হয়তো তারা আওয়ামী লীগকে চিরতরে দেশের রাজনীতি থেকে -2 ফর্মুলায় ফেলে দিতে পারত। কিন্তু সুশাসন তো দূরের কথা, আজকের বাস্তবতায় আওয়ামী লীগ আমলের শতভাগের 1 ইতিবাচকতা কোথাও খুঁজে পাওয়া যায় না। মানুষ এখন প্রতিদিন আগের সেই স্থিতিশীল দিনগুলোর কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলছে। এখন প্রশ্ন আসতে পারে যে 2024-এর সেই অজনপ্রিয় আওয়ামী লীগ সরকার পতনের পরপরই হঠাৎ করে কয়েক মাস পর থেকে এত জনপ্রিয় হয়ে উঠতে শুরু করলো কেন? আওয়ামী লীগ কি এমন জাদুকরি চাল চাললো? বাস্তবতা হলো, আওয়ামী লীগ কার্যত নাটকীয় বা সহিংসতা কিছুই করেনি। আসলে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেনি বলতে গেলে বলা যায়। তারা কোনো প্রতিশোধের রাজনীতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতেও কিন্তু যায়নি। চরম উস্কানির মুখেও তারা সহিংসতার পথে না গিয়ে শুধুমাত্র ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তারা জানতো সত্য একদিন প্রকাশ পাবে। এর মাঝে দলটির পক্ষ থেকে কেবল কিছু শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হয়েছিল ইউনূসের আমলেও, কিন্তু দেখা গেল সেই সাধারণ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎকালীন ইউনূস প্রশাসনের কাছ থেকে এবং বর্তমান তারেক রহমান সরকারের প্রশাসনের কাছ থেকেও সীমাহীন বাধার সম্মুখীন হয়েছে। এক পর্যায়ে তো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ইউনূস সরকার দলটির কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী, রাজনীতিতে চাপিয়ে দেওয়া বাধা এবং নিষিদ্ধতার রাজনীতি সবসময় হিতে বিপরীত ফল আনে। এই বাধা এবং অন্যায় নিষেধাজ্ঞা ভাঙার জেদি আজ আওয়ামী লীগকে জনগণের চোখে মজলুম এবং পুনরায় তুমুল জনপ্রিয় করে তুলেছে। ভারত ও বাংলাদেশের রাজনীতিতে একটি বড় প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের পরিণতি কি ভারতের জাতীয় কংগ্রেসের মতো হবে? আমরা জানি ভারতের কংগ্রেসে বর্তমানে তীব্র নেতৃত্ব সংকট রয়েছে, যার কারণে তারা শক্তিশালী বিজেপির সামনে দাঁড়াতে পারছে না। আওয়ামী লীগেও কিন্তু শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আজও তৈরি হয়নি। তিনি দলের মূল চালিকা শক্তি। যদি বাংলাদেশে ভারতের বিজেপির মতো শক্তিশালী, দূরদর্শী ও জনমুখী কোনো রাজনৈতিক দল থাকতো যারা দেশকে উন্নয়নের এক ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারত, তাহলে হয়তো আওয়ামী লীগের বিকল্প ভাবা যেত। কিন্তু বর্তমান বাংলাদেশে সেই বিকল্প কোথায়? 24-এর সরকার পতনকারীদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু কেবল ক্ষমতা দখল ছিল না, তাদের আসল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে শারীরিকভাবে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া বা হত্যা করা। কারণ তারা জানতো শেখ হাসিনা বেঁচে থাকলে আওয়ামী লীগকে ধ্বংস করা অসম্ভব। কিন্তু প্রবাদ আছে না, রাখে আল্লাহ মারেকে। সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তিনি আজও বেঁচে আছেন। আর তিনি বেঁচে আছেন বলেই আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ও সমর্থক আবারও ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছে বা স্বপ্ন দেখছে। আমরা যদি পুরো এই সমীকরণটি মেলাই তবে দেখতে পাবো, প্রথমে ইউনূস সরকার
ও পরে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের যে ভয়াবহ দুঃশাসন